ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই সংবাদ সম্প্রসারণে। দিনের বাছাইকৃত সংবাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি। শুরুতেই ইলিয়াস খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রথম যে সংবাদটি, পুলিশের বাধার মধ্যেই হবিগঞ্জ এনসিপির নেতারা জেলা ছাত্র দলের সভাপতি সহ শতাধিক ব্যক্তিকে আসামি করে অভিযোগ দাখিল। এই যে পারস্পরিক সংঘর্ষ এবং এনসিপির যে অভিযোগ, অন্যদিকে ছাত্র দলের পাল্টা অভিযোগ, মানে সামগ্রিক ঘটনাটা কি আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আপনার ধন্যবাদ আমার সহ আলোচক এবং অনুষ্ঠান যারা দেখছে। এশিয়া আসলে একটি রেশারেশি রাজনীতি শুরু হয়েছে। এনসিপি তাদেরকে সারা দেশব্যাপী পরিচিত করার জন্য এসব করছে বলে আমি মনে করি। ধরুন, কালকে একটি সংঘর্ষ হয়েছে, তারা বলেছে তাদের নেতাকর্মীদের মেরেছে। আজকে কেন আবার সেখানে যেতে হবে? এটি তো প্রমাণ হয়, বাট এটি করে তো জনপ্রিয়তা অর্জন করা যায় না। স্বাধীনতার পর আমাদের কিন্তু মনে আছে যা শুধু এরকম শুরু করেছিল, তারা কিন্তু নানা কিছু করেছে। তারা একসময় আলো আলো লাইমলাইটেও এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটি কিন্তু এখানে আমি এনসিপির বন্ধুদের অনুরোধ করতে চাই, সুস্থ ধারার রাজনীতি তারা করুক। এবং তারা মামলা করেছে, ঠিক আছে, যদি কেউ দোষী হয়, দোষী থেকে থাকে, তারা যদি কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে সেটিরও বিচার হতে হবে। যেমন যদি কেউ হামলা করে থাকে এবং হামলাটি একপাক্ষিক কিনা, এবং তারা সঙ্গে সঙ্গে বলে দিল এটা ছাত্রদল করেছে। আমি বুঝতে পারিনি যে বুঝতে পারলাম না তারা কিভাবে এই অভিযোগটি করেছে। যে ছাত্রদল করে থাকে অবশ্যই তাদের বিচার আওতায় আনা হবে, বাট উস্কানিমূলক রাজনীতি যেন আমরা না করি। তারা এটি কিন্তু শেখ হাসিনার আমল না। জনগণ শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে ক্ষুব্ধ ছিল, এই সরকারের বিরুদ্ধে কিন্তু সেরকম না। কারণ এই সরকার ইতিমধ্যে অনেকগুলো পজিটিভ কাজ করেছে, মানুষটা কে স্বাগত জানিয়েছে। আর আমাদের বন্ধুরা, তরুণ বন্ধুরা যাদের আমরা প্রত্যাশা করি খুব ভালো রাজনীতি তারা আমাদের উপহার দেবে। এই মব সংস্কৃতির বিরুদ্ধে তারা লড়বে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তারা লড়বে, আমরা সেটি প্রত্যাশা করি। সুতরাং এভাবে গায়ে পড়ে এক ধরনের ওকে ধরলাম, কালকে ছাত্রদল তাদেরকে ক্রিয়া প্রহার করেছে এবং সারা দেশব্যাপী দেখলাম আজকে না কালকে যেন তারা প্রতিবাদ সমাবেশ দেখেছে। আজকে আবার সেখানে গিয়ে যেতে হবে কেন? এটি আমার কাছে মানে তারা তো সেখানে যেতেই পারে, কিন্তু বিষয়টি হচ্ছে আইনি বাধ্যবাধকতাও তো একটা ছিল, 144 ধারা জারি ছিল। আমি রাষ্ট্রে যদি বাস করি, রাষ্ট্রের আইন কানুন কিন্তু আমাকে মেনে চলতে হবে। কই আপনার আমার ঢাকায় তো কোথাও 144 ধারা জারি করা হয় না, নারায়ণগঞ্জ কোথাও হয় না, বা অন্য কোথাও হয়নি। সেখানে হয়েছে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। নিশ্চয়ই কারণটি কি আমরা তো কালকে থেকেই জানি। সুতরাং সেখানে আবার চলে যাওয়া, রাস্তায় বসে পড়া, দেশ অচল করে দেওয়ার চেষ্টা, এগুলো শুভ লক্ষণ না। এইসব হটকারী রাজনীতি কোনো শুভ ফল বয়ে আনে বলে আমি মনে করি না। জি, আরেকজন অতিথি আমাদের সাথে রয়েছেন, আমি একটু তার কাছে যেতে চাই। সাইফুর রহমান তপন, একটু আপনার কাছে আসতে চাই। এই যে পারস্পরিক দোষারোপের রাজনীতি এনসিপি এবং ছাত্র দলের মধ্যে যেটি চলছে, আপনার কাছে আসলে কি মনে হচ্ছে ঘটনাটি? ধন্যবাদ আপনাকে। প্রথম বিষয় যেটা, সেটা হলো যে মানে যে কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশ করার যে অধিকার, মানে শান্তিপূর্ণ সভা সমাবেশ করার যে অধিকার, এই অধিকার স্বীকৃত হওয়া উচিত। এটার পক্ষে আমরা এখন। কিন্তু এনসিপির যে সমাবেশ নিয়ে যা হচ্ছে, এটা আসলে বোঝাটা একটু কঠিন। কারণ এনসিপি প্রথমত এমন কোনো শক্তি না যে এনসিপি এখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত ঘটিয়ে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করবে কিংবা অবনতি ঘটাতে পারবে অথবা ইত্যাদিতে কোনো কিছু ঘটবে, এরকম কোনো শক্তি কিন্তু এনসিপি না। এটা ঠিক, এনসিপির নেতারা খুবই উস্কানিমূলক বক্তব্য দেন, এটা আমরা দেখেছি। সেটা ফলে এটা যারা বিপরীতে থাকে, যাদেরকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য যাদের উদ্দেশ্যে দেওয়া হয়ে থাকে, তাদের এই উস্কানির ফাঁদে পড়াটা এটা স্বাভাবিক। কিন্তু আপনার খেয়াল থাকার কথা, ওদের প্রথম যে সমাবেশ সাভারে যেটা হলো, এটা কিন্তু একটা রহস্যময় মানে ঘটনা ছিল। ককটেল বিস্ফোরণ এবং তৎপরবর্তী যে ঘটনাগুলি, সেটা একটা রহস্যময় বিষয় ছিল। জি, এখন মানে বিতর্ক রয়েছে ঘটনাটি নিয়ে। নিশ্চয়ই, কারণ এটা মানুষ কিন্তু বুঝতে পারছে না যে
আমি দুইটা পয়েন্ট এখানে বলবো। একটা পয়েন্ট হলো এনসিপি এমন কোনো শক্তি না, ধরুন আওয়ামী লীগ এবং বিএনপি হুম তাদের মধ্যে যখন পাল্টাপাল্টি আমরা দেখতাম, আওয়ামী লীগ বিএনপি কে ঠেকানোর জন্য প্রাণপণ চেষ্টা করতো, আবার বিএনপি আওয়ামী লীগকে ঠেকানোর জন্য প্রাণপণ চেষ্টা করতো, নানান যুক্তি সেখানে দেওয়া হতো। সেটা এইটার একটা কারণ মানুষ বুঝতে পারতো। হুম সেটা কেন সরকার বিপক্ষ দলকে ভয় পায়, প্রতিপক্ষকে ভয় পায়। এখন এনসিপি কিন্তু প্রধান প্রতিপক্ষ না। কিন্তু এনসিপি কিন্তু এনসিপি তো আকারে জামায়াতের সাথে একটা আকৃতিতে জোট রয়েছে, সেই শক্তি কি তারা কাজে লাগাতে চায়? না। দেখুন 11 দলের সমাবেশ, বিভাগীয় সমাবেশ গুলো হয়েছে, কিন্তু সেখানে সেখানে তো আমরা পুলিশের দিক থেকে কোনো 144 দ্বারা কিংবা কোনো কোনো যে নিষেধাজ্ঞা জারি করা, এগুলো আমরা কোনো কিছু দেখিনি, কিংবা সেখানে কোনো হামলাও কোনো কিছু ঘটেনি। সেটা ফলে আমার কাছে এনসিপির বিষয়টা একটা রহস্যাবৃত বিষয়। সেটা যে সরকারের দিক থেকেও আমরা পরিষ্কার কোনো বক্তব্য পাচ্ছি না যে আসলে কি কারণে আহ, মানে এনসিপির সমাবেশের মধ্যে এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। কারণ আপনি লক্ষ্য করবেন হুম সমাবেশগুলো কিন্তু আমরা দেখছি, ভিডিওতে আমরা যেগুলো দেখি, হুম এগুলো এমন কোনো সমাবেশ না। হুম হয়তো বড়জোর 100-150 মানুষ ওখানে ওখানে থাকে। সেটা তো ওই সমাবেশ ঠেকানো সরকারের জন্য এমন কোনো মানে দুশ্চিন্তার ব্যাপার না। কেন ঠেকাতে হবে ওই হ্যাঁ, সমাবেশটাকে? আর এটা তো তাদের নিশ্চয়ই গণতান্ত্রিক এখানে অধিকার। অন্য কিছু আছে। না, আমি তো বললামই সেটা, হুম সেই অধিকার তো তাদের থাকাই উচিত। কিন্তু হুম সরকারের দিক থেকে সরকার যখন 144 দ্বারা জারি করছে, যেমন হুম আজকে যেমন তাদেরকে ধরুন মৌলভীবাজার থেকে হবিগঞ্জে যেতে দিচ্ছে না, রাইট। রাস্তায় দেখলাম, হুম তাহলে হুম সরকারের দিক থেকে একটা স্পষ্ট বক্তব্য থাকা উচিত যে এই কারণে আমরা তাদেরকে ওখানে যেতে দিচ্ছি না। আবার ধরুন এনসিপিরও কিন্তু কোনো পরিষ্কার কোনো বক্তব্য নেই। মানে এনসিপিও কিন্তু এমন কোনো সমাবেশ এখানে করছে না, এমন কোনো মানে জনগণের মধ্যে এমন কোনো উত্তেজনা তৈরি করার মতো ক্ষমতা তাদের নাই, যে কারণে সরকার চিন্তিত হবে। ফলে বিষয়টা আমার কাছে রহস্যজনক মনে জি, হচ্ছে। মানে খুবই যৌক্তিক কথা বলেছেন। আমি আরেকবার একটু তাহলে ইলিয়াস খানের কাছে আসতে চাই, মানে আপনার কাছে একটু জানতে চাই, আপনার কাছেও কি বিষয়টা ধোঁয়াশা যে সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য নেই, কিংবা এনসিপির নেতারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, কিংবা এনসিপির। না, সরকারের পক্ষ থেকে বক্তব্য নেই সেটি বলেছেন যে, হ্যাঁ। বাট সরকার তো বুঝতে পারছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে এবং সংঘর্ষটি কেন হলো যেটি হুম এনসিপি বলছে, তাদের নেতৃত্বে নিশ্চয়ই আপনি ভিডিওটি আমাদের সবারই অনুষ্ঠান যা দেখছেন তাদেরও চোখে পড়ছে কিভাবে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, কি আঘাত, কি বলে আঘাত আহ্বান করা হয়েছে। এখন বিষয়টা এমন হয়ে গেছে যে গায়ে পড়ে ঝগড়া করার মতো। গায়ে পড়ে ঝগড়ার মতো ঘটনা হয়েছিল। সেখানে ছাত্রদলে কিছু ছেলে যারা তাদের নেতা-নেত্রীদের সম্পর্কে, তাদের সর্বোচ্চ নেতা সম্পর্কে যে মন্তব্য করেছে, তার প্রতিবাদ জানিয়েছে। সেই প্রতিবাদকে কেন্দ্র করে কি বলে যে ঘটনাটি ঘটেছে। তো এই ঘটনার পরে আজকে যে আবার চলে গেল, আপনি দেখুন আসলে কি বলবো, আপনি বিভিন্ন জায়গায় যে মব সৃষ্টি হচ্ছে এখন বিভিন্ন জায়গায়। আজকে অনেকে ফেসবুকে লিখেছে কালকে রাজশাহী ইউনিভার্সিটিতে, যদিও তারা এনসিপি না, কিন্তু এনসিপি ভাবাদর্শ একই ভাবাদর্শের লোক বলে মনে করা হয়। এটা কিন্তু সবাই মনে করে। দেখুন সাধারণ জি, ছাত্রদের এবং কিভাবে সেই ছাত্র শিবিরের উপরে কথা বলেছে এটার এবং অভিযোগের তির। একটি ছাত্র সংগঠন, একটি কি বলে যে রাজশাহী রাকসু, যে রাকসু একটা গৌরবের প্রতিষ্ঠান। আমরা গর্ব করে বলতাম একসময় রাকসু, ডাকসু, এগুলো খুব সম্মানজনক প্রতিষ্ঠান। সেগুলি কোন জায়গায় নিয়ে গেছে আপনি আপনি দেখুন। আমি বললাম এই প্রসঙ্গে যে সংঘর্ষ করে সামনের দিকে এগোনো যায় না। এগুলো সুস্থ ধারা রাজনীতির সাথে এগুলো টিকবে না। আজকে বিএনপি যে স্থানে আসছে, বহুদিন নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে তারা কিন্তু এই স্থানে এসেছে। আমি হঠাৎ করে যদি বিএনপিকে উচ্ছেদ করে দিতে চাই তাদের নেতা নেত্রীদের ভাষা অনুযায়ী, সেটি তো হবে না। নেতা নেত্রী ধরুন যারা বিএনপি নেতা, যুবদলের নেতা, অন্যান্য সংগঠনের, তারা মেনে নেবে। ছাত্রদল যারা করেন তারা তো নানা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন দীর্ঘদিন। আপনারা জানেন 17 বছর চাকরি পাবে না, চাকরি হলে পড়াশোনা করলে চাকরি হবে না, গুম হয়ে যেতে পারে, মামলা আছে অসংখ্য, কোর্টের বারান্দা দৌড়তে হয়েছে। এখন হঠাৎ হুম করে একটি সরকার ক্ষমতায় এসে মাত্র প্রায় 5 মাস হয়েছে। এর মধ্যে যদি এ ধরনের সরকারের বিরুদ্ধে কথা বা সরকার প্রধানের বিরুদ্ধে বা সরকারের অন্যান্য যারা আছেন তাদের বিরুদ্ধে এ ধরনের কথা যারা বলে,
তাদের ব্যাপারটা ছাত্রদল একটু কি বলে যে উত্তেজিত হতেই পারে। এবং আমি বলতে চাই এই সুযোগে আমার এনসিপির বন্ধুদের, তাদের অনেক নেতাকে আগে পাবনা নিয়ে চিকিৎসা করাতে হবে। পাবনা নিয়ে চিকিৎসা করিয়ে তারপরে রাজনীতি করতে দিতে হবে। ইলিয়াস খান, আমি একটু, আপনি এই যে কথা বলার বিষয়টা বলছেন না, আমি একটু কথা বলার বিষয়ে আসতে চাই। মানে বাক স্বাধীনতা তো থাকতেই পারে, বাক আমার স্বাধীনতা কেন স্বাধীনতা থাকবে আছে, না? আমার স্বাধীনতা আছে। আমি রাস্তায় কি উলঙ্গ হয়ে হাঁটতে পারবো? এটা কি স্বাধীনতা? বা আমি ইচ্ছে করলে একজনকে গুলি করতে পারবো? আমি একজনকে ইচ্ছে করলে গাড়ি চাপা দিতে পারবো? স্বাধীনতারও কিন্তু সীমা আছে, স্বাধীনতারও কিন্তু সীমা আছে। সেটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। সেটি যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু হবে না। সুতরাং আমার মনে হয় বোধোদয়ের সময় এসছে, এনসিপির বন্ধুদের বোধোদয় হওয়া উচিত। এবং একটু আগে তপন ভাই বলেছেন তাদের সমর্থন কতটুকু আছে বাংলার মানুষ কিন্তু জানে, বাংলাদেশের মানুষ। এবং স্থানীয় সরকার নির্বাচন আগামীতে যেটি হবে সেটি কিন্তু জি, প্রমাণিত। সেটিও একটি দেখার বিষয়। সাইফুর রহমান তপন, আপনার কাছে একটু আসতে চাই। বিএনপি, এনসিপি, জামায়াত সবাইকে দোষারোপ করছে যে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। বিএনপি দোষ দিচ্ছে হচ্ছে জামায়াত এনসিপির, এনসিপি দোষ দিচ্ছে হচ্ছে বিএনপির। বিষয়টা এরকম সাংঘর্ষিক পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছে কেন? হ্যাঁ, এটাই ইন্টারেস্টিং বিষয়। কিন্তু এটা আমি যে যে বিষয়টা বোঝার চেষ্টা করছি আমি, ধরুন যে এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর মধ্যে এই তিনটা পক্ষের প্রত্যেককে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য অভিযোগ করছে। রাইট। এটা হলো একটা দিক। আরেকটা আরেকটা দিক হলো আওয়ামী লীগের দিক থেকেও কিন্তু তৎপরতা আছে, নানা ধরনের তৎপরতা আছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল তৎপরতা আছে। কারণ ইন্টারন্যাশনালিও কিন্তু অনেক ধরনের তৎপরতা আমরা লক্ষ্য করছি। এখানে আমেরিকা, চায়না এবং ইন্ডিয়া, এই তিনটা দেশের যে রোল, যে ভূমিকা, মানে বহুদিন ধরে এটা আমরা দেখি যে এটা কিন্তু এখন সাম্প্রতিক সময়ে আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি অ্যাক্টিভ। আজকে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেখেন আপনি, আমি স্ক্রলে দেখছিলাম, আমি মানে কোনো নিউজও এভাবে দেখিনি, আমি স্ক্রলে, একটা টিভির স্ক্রলে আমি দেখছিলাম যে তিনি তিনটা বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। একটা হলো প্রধানমন্ত্রীর ভারত সফর, মানে এটা কিন্তু নিশ্চিত হয় নাই এখনো পর্যন্ত, যদিও এটা একটা সম্মেলন, ব্রিক্স সম্মেলনে তাকে ইনভাইট করা হয়েছে। আবার পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় অ্যাম্বাসেডারের সাথে সাক্ষাৎ হয়েছে, তার ভিত্তিতে তিনি আমাদের সরকারের পরিকল্পনা তিনি বলেছেন। তারপরে আমেরিকার যে ওই যে দক্ষিণ এশিয়া বিষয়ক যে মিস্টার গোর আসছেন সেখানে, এটা নিয়ে আমাদের উপর কোনো চাপ নেই, এই ব্যাখ্যাও তিনি এখানে দিচ্ছেন। অর্থাৎ এখানে দেখুন আপনি, একটা হলো আমাদের ইন্টারনাল পলিটিক্সে কতগুলো অস্থিরতা দেখা যাচ্ছে, মানে পরস্পরের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগকে ঘিরে, সব কিন্তু আওয়ামী লীগকে ঘিরে কিন্তু অভিযোগগুলো করা হচ্ছে। আবার ইন্টারন্যাশনাল যে খেলোয়াড় যারা আছে তাদের সম্পর্কিত নানা প্রশ্ন তৈরি হচ্ছে এবং সরকারকে সেটা আবার ব্যাখ্যা দিতে হচ্ছে। সরকার ভারত সম্পর্কে ব্যাখ্যা দিতে হচ্ছে, আমেরিকা সম্পর্কে ব্যাখ্যা দিতে হচ্ছে, এবং এমনকি চীন সম্পর্কে ব্যাখ্যা দিতে হচ্ছে। মানে সামগ্রিকভাবে আসলে পুরো বিষয়টি আসলে উঠে এসেছে আপনাদের দুজনের বক্তব্যেই। আমাদের একটা বিরতিতে যেতে হবে, বিরতির পর ফিরে এসে আরো দু একটি টপিক রয়েছে, আমরা সেসব নিয়ে কথা বলতে চাই। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন। স্বাগত জানাচ্ছি। বিরতির পর আপনাদের দুজনকেই। ইলিয়াস খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে, কাল হাজির করা হবে ট্রাইব্যুনালে। লতিফ সিদ্দিকীর বিষয়ে আসলে আপনি কি বলবেন শাপলা চত্বর ইস্যুতে? না, আইন তো, আইনের ঊর্ধ্বে কেউই নয়। তিনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি একজন মুক্তিযোদ্ধা। বাট শাপলা চত্বর যে ম্যাসাকার হয়েছে এটি কিন্তু একজনের প্রযোজনায় হয়নি। শুধু প্রধানমন্ত্রী বা পুলিশ প্রধান যাই বলে অনেক লোকের সঙ্গে জড়িত ছিল। অনেক মানুষকে, অনেক নিরীহ ছাত্রকে হত্যা করা হয়েছে। এর যথাযথ বিচার হওয়া উচিত। হঠাৎ করে তো ইচ্ছে করলে যে কাউকে গ্রেফতার করা যায় না। নিশ্চয়ই কোনো না কোনো তদন্তে, কোনো না কোনো তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি যদি নির্দোষ হন, আজকে ফেসবুকে অনেকে লিখছেন, দেখলাম যে তাকে যদি দ্রুত ছেড়ে দেওয়া হয়, নির্দেশ হলে তিনি ছাড়া পাবেন। বাট নিশ্চয়ই কোনো না কোনো তথ্য আছে, সেগুলো জোগাড় করে যদি তিনি ছাড়া পান তাহলে ঠিক আছে। এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে আমি যেটি শুরুতে বলেছি,
অনেক লোক জড়িত, এতে সবাইকে কিন্তু আইনের আওতায় আনতে হবে, কারণ কোনো হত্যায় বিনা বিচারে যেতে পারে না। আর সেদিন যে হত্যাকাণ্ড ঘটেছে আমরা কিন্তু সবাই জানি, কিন্তু দীর্ঘদিন সেটি আওয়ামী লীগের আমলে সেটি একদম চাপা দিয়ে রাখা হয়েছিল এবং এগুলো নিয়ে নানা তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে, বলা হয়েছে যে সেই যে রক্তের দাগ আমরা দেখেছি সেগুলো নাকি ঠিক নেই, এ ধরনের কথাও বলা হচ্ছে। তা আমরা আশা করতে চাই এই সরকার যেন সুষ্ঠু তদন্ত করে, কারণ এই হত্যাকাণ্ড নিয়ে খুব বেশি আলোচনা হয়নি, কারণ সেখানে যারা এসছিলেন তারা মাদ্রাসার ছাত্র, অধিকাংশই মাদ্রাসার ছাত্র এবং অনেকে আছে খুব গরিব পরিবারের সন্তান বা অনেক এতিমও আছে সেখানে। সুতরাং এটি যথাযথ বিচার হওয়া বলে আমি মনে করি এবং আপনি যেটা বলছেন লতিফ সিদ্দিকী, নিশ্চয়ই তিনি অপরাধ করে থাকলে তার শাস্তি হবে, তিনি তো আইনের ঊর্ধ্বে না। আর যদি না অপরাধ না হয় আমি আশা করতে চাই রাষ্ট্র তাকে ছেড়ে দিবে। জি, নিশ্চয়ই। সাইফুর রহমান, তখন একটু আপনার কাছে আসতে চাই। একজন মুক্তিযোদ্ধা মানে লতিফ সিদ্দিকীর কথা বলছিলাম। মানে আমার কাছে বিষয়টি আসলে হঠাৎ করেই একটু হয় না যে লতিফ সিদ্দিকী কেন? মানে এরকম মনে হচ্ছিল আরকি। মানে আপনার কাছে কি কোনো ব্যাখ্যা রয়েছে? না, এটা এগুলোর কোনো ব্যাখ্যা নেই। হুম, আইসিটি, আমি একটা বিষয় আপনাকে বলি, আইসিটিটাকে যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, হুম, মানে আপনি দেখবেন যে আপনি কিন্তু এখন গত 2 বছর ধরে আমাদের যে ফৌজদারি আদালত যেগুলো আছে, সিএমএম আদালত যেগুলো আছে, যেগুলোতে জুলাই হত্যা মামলা রুজু হয়েছিল, কিন্তু প্রথম দিকে কিন্তু সেখানেই মামলাগুলো রুজু হয়েছিল, সেই মামলাগুলোর কোনো অগ্রগতি, কোনো কিছু আপনি জানবেন না, এই ধরনের কোনো খবর নাই। সমস্ত খবর এখন আইসিটি কেন্দ্রিক, অর্থাৎ যে কোনো হত্যাকাণ্ডকেই এখন আইসিটিতে নিয়ে আসা হচ্ছে। এটা হলো একটা কথা, প্রথম কথা এটা। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হলো যে যে অলরেডি ধরুন দেশের ভিতরে যেমন ডেভিড বার্গম্যান যখন আমাদের এখানে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছিল, আওয়ামী লীগ আমলে যখন বিচার হচ্ছিল, যিনি সবচেয়ে সবচেয়ে ক্রিটিক্যালি এই বিষয়গুলোকে দেখতেন, আইন থেকে শুরু করে বিচার প্রক্রিয়াকে, তিনি ছিলেন ডেভিড বার্গম্যান। তাকে কিন্তু তখন আদালত অবমাননার শাস্তিও দেওয়া হয়েছিল। ফলে তিনি ছিলেন আওয়ামী লীগের সমর্থকদের কাছে, তিনি ছিলেন এক ধরনের ভিলেন। রাইট। আর এখন আপনি দেখবেন এখনো সেই ডেভিড বার্গম্যানই প্রশ্নগুলো তুলছেন। আমি দেখলাম একটা ভিডিও দেখলাম, চিফ প্রসিকিউটর যেভাবে তিনি প্রশ্ন করছেন, চিফ প্রসিকিউটর কিন্তু খুব সন্তোষজনক উত্তর দিতে পারছে না, অন্তত আমি পাইনি সন্তোষজনক উত্তর। সেটা দ্বিতীয় বিষয় যেটা, সেটা হলো যে হিউম্যান রাইটস ওয়াচ হুম, আজকে একদম অফিসিয়ালি তারা এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। তারা আইসিটির বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। আমি ভালো মন্দ বলছি না, আমি বলছি যে এই ট্রেন্ড, এই যে প্রবণতাগুলো, এই প্রবণতাগুলো অতীতে আমরা দেখেছি। মানে আইসিটির তো 2টা পর্ব, একটা আওয়ামী লীগ পর্ব, আরেকটা হলো আওয়ামী লীগ উত্তর পর্ব। জি, দুই মানে ডেভিড পর্বেই বার্গম্যান কিন্তু সেই সময় সমালোচনা করেছেন, Right, আমি আওয়ামী লীগের সেটাই শত্রুতে পরিণত হয়েছেন এবং হ্যাঁ, এখনো তার অবস্থান একই রকম। একই রকম। হ্যাঁ, এবং এখনো তখনও যারা প্রশ্ন তুলেছিল ইন্টারন্যাশনালি, রাইট। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা আরো যে সমস্ত আন্তর্জাতিক সংস্থা প্রশ্ন তুলেছিল, হুম, তারাও এখন প্রশ্ন তুলছে। মানে এইচআরডব্লিউ আজকেই স্টেটমেন্ট করেছে, এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে তারা। তো আমি যেটা বলবো যে আইসিটিতে যারা আছেন, আইসিটিকে যারা চালাচ্ছেন, আমি শুরু থেকেই আপনাদের এই শোতেই আমি অনেকবার বলেছি, আমার যেটা প্রত্যাশা থাকবে সেটা হলো যে প্রথমত মামলাগুলোর মেরিট কতটুকু আছে না আছে সেটা তো প্রসিকিউশন ভালো করে দেখবে। আমার কাছে মনে হচ্ছে সেটা ভালো করে দেখা হচ্ছে না, কারণ না হলে এই ধরনের প্রশ্নগুলো উঠতো না। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হলো যে যেইভাবে গড়ে সমস্ত মামলাকে, ফৌজদারি ইস্যু মানেই আইসিটির মামলা, যেভাবে এখানে নিয়ে আসা হচ্ছে, তাতে করে আইসিটির যে গাম্ভীর্য, আইসিটির যে গুরুত্ব আপনি চিন্তা করে দেখুন। মানবতা বিরোধী অপরাধ, এটা কিন্তু অত্যন্ত জঘন্য অপরাধ। এবং ওই যে জাতিসংঘের যে রিপোর্টের রেফারেন্স দেয়া হয়, সেই রিপোর্টটা পড়ে দেখলে আপনি দেখবেন ওখানে তারা বলেছে তাদের কাছে মনে হয়েছে যে জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হতে পারে, তবে
আদালতে যদি এটাকে বিচারে নিয়ে যেতে হয় তাহলে আরো নিবিড় তদন্ত লাগবে। এই এই যে কথাটা, এই কথাটা তারা বলেছে, কিন্তু এই কথাটা কার্যকর হয়নি এখানে, ফলে এটাকে গুরুত্বহীন করে দেয়া হচ্ছে সেটাকে। জি তো আমার এতে কি দাঁড়াবে? এতে হয়তো কোনো কোনো ক্ষেত্রে নিরীহ লোক শাস্তি পাবে। তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আমার রাষ্ট্র কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তাতে। কেন? রাষ্ট্রের বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়বে সেটা। জি আপনি জানেন মানে জুলাই international পরবর্তীতে কোথাও- আমরা যে বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, মানে সেই বাংলাদেশকে আসলেই দেখতে পাচ্ছি না তো মনে হয় আমরা। সেটাই সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসার্ন, সেটাই গুরুত্বপূর্ণ কনসার্ন। জি নিশ্চয়ই। আমি একটু আবারও ইলিয়াস খান একটু আপনার কাছে আসতে চাই। আরেকটি প্রসঙ্গ, সেটি হচ্ছে ক্ষমতাসীন দল সম্পৃক্ত কাউকে ইসিতে চায় না জামায়াত, স্বৈরাচার পুনর্বাসনের ষড়যন্ত্রে দলটি, অভিযোগ বিএনপির, উস্কানিমূলক বক্তব্য নাদিয়া রহমান। ইসিতে আসলে দলীয় লোক না চাওয়াটা একটি রাজনৈতিক দল হিসেবে জামায়াতের খুবই যুক্তিসঙ্গত বক্তব্য আমার কাছে মনে হয়। আপনারও কাছেও কি তাই মনে হয়? আর এটি কি বাস্তবে দলের সম্ভব? হ্যাঁ। তিনি কি দলের কোনো পদ হোল্ড করেন? তিনি তো আমলা ছিলেন, আমরা জানি। বিশেষত যারা আছেন অধিকাংশই আমলা, এবং এখন যাকে দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তিনিও তো একজন আমলা। হুম। এই দোষ করে তিনি কোনো দলীয় পদ হোল্ড করেন? তিনি কোনো দলীয় পদ তো হোল্ড করেন। আর ওনারা কাদের বলেছেন যে সংযত ভাবে কথা বলতে, নাকি কি বলেছে? ও আচ্ছা, না স্বৈরাচার পুনর্বাসনের ষড়যন্ত্রে দলটি, অভিযোগ বিএনপির। ওই যে আমি সেটি প্রথমে যেটি বললাম যে পারস্পরিক দোষারোপ, মানে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলছে হচ্ছে জামায়াত। স্বৈরাচার হ্যাঁ। পুনর্বাসনের একটি লক্ষণ ওনারা দেখাক। ওনাদের মূল হেডেক হচ্ছে জুলাই সনদ, আর একটি কি যেন, আরেকটি গণভোট। জুলাই সনদ বিএনপি বলেছে যে আমরা দাড়ি কমা ফুল স্টপ সহ পূরণ করবো। এত তাড়াহুড়ো কেন? রাষ্ট্রে তো আরো বহু সংকট রয়েছে, বন্যা হচ্ছে, বন্যা নিয়ে তো খুব বেশি কথা শুনি না। তারপরে কি এই হামে এতগুলো শিশু মারা গেল, সেটা নিয়ে তো বেশি কথা শুনি না। পার্লামেন্টে পার্লামেন্টে এখন কথা বলা যায়। পার্লামেন্টে আপনি ইচ্ছে করলে যতক্ষণ ইচ্ছে কথা বলতে পারেন না। বিরোধী দল কিন্তু সময় অনেক ক্ষেত্রে বেশিও দেওয়া হচ্ছে। সেখানে তো রাষ্ট্রীয় সংকটগুলো নিয়ে কোনো কথা শুনি না। একটি শুনি, দুটি শুনি, জুলাই সনদ আর কি বলে গণভোট। এছাড়া বাংলাদেশ কোনোভাবে চলবেই না। এটি তো একটা ভালো উদ্দেশ্য। জুলাই সনদ তো বিএনপি বলেছে যে আমরা সব কি বলে যে আমরা দাড়ি কমা ফুল সব পূরণ করবো। গুলো বাদ দিয়ে জনমুখী, জনগণের কল্যাণে, জনগণের যা হয়, জনগণের ভালো হয়, সেই কাজ বিরোধী দল করা উচিত বলে মনে করি। আমরা বিশ্বাস করতে চাই যে দীর্ঘদিন পর আমরা একটি কার্যকর বিরোধী দল পেয়েছি। কারণ এই গত 15.5 বছর যে বিরোধী দল ছিল, সেটিকে আমরা বলতাম গৃহপালিত বিরোধী দল। এর আগে বিরোধী দলের ভূমিকা আমরা সবসময় খুব ভালো দেখিনি। সুতরাং আমরা এবার আশা করতে চাই যে তারা আরো ভালো অ্যাক্ট করুক। সেখানে যদি ফ্রিজ চায়, ওয়াশিং মেশিন চায়, তারপর আরো জন কি খাবার গরম করার কি ওভেন চায়, এটি তো আমাদের প্রত্যাশা উচিত না। বাসার পর্দা চায়, এটা তো জনপ্রতিনিধি না ভাই, এটা তো জনপ্রতিনিধি না। সুতরাং কার্যকর বিরোধী দলের সে ভূমিকা পালন করুক। দীর্ঘদিন পর কিন্তু সুযোগ পেয়েছে জামাত ইসলাম, দিস দ্য ফার্স্ট টাইম তারা সংসদে বিরোধী দল হয়েছে। জি, সুতরাং তাদের সমালোচনার নানা দিক আসলে আপনি বলছিলেন। আমি একটু সাইফুর রহমান তপন খুব সংক্ষেপে আপনি যদি 30 সেকেন্ডে বলতে পারেন যে মানে ক্ষমতাসীন দল সম্পৃক্ত কাউকে ইসিতে চায় না জামায়াত, তাদের এই বক্তব্যের সাথে আসলে আপনার মত জানতে চাই। হ্যাঁ দেখেন, আমি শুধু একটা কথাই বলবো যে ইলিয়াস ভাই বললেন যে ওই যে ভদ্রলোক এডিশনাল সেক্রেটারি পদে তাকে দেওয়া হয়েছে, তিনি বিএনপির নির্বাচনের সময় যে আসন বিন্যাস কমিটি ছিল সেই কমিটির তিনি মেম্বার ছিলেন। এটাকেই সূত্র হিসেবে উল্লেখ করে বিএনপির সাথে তার যে এলিজিয়েন্স, সংশ্লিষ্টতা, সেটাকে বলা হচ্ছে। আমি এখানে বলবো বিএনপি কিন্তু এটা একটা ভুল পদক্ষেপ নিয়ে যাচ্ছে। বিএনপির জন্য কেন এত গুরুত্বপূর্ণ হলো এই ভদ্রলোক? কেন? কারণ নির্বাচন কমিশন আমাদের এখানে বুঝতে পেরেছি, মানে এটা নিয়ে আসলে কিন্তু বিতর্ক থাকবেই এবং আলোচনাও আসলে চলবে সামনের দিনগুলোতে। আমাদের একেবারেই সময় কম। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, ইলিয়াস খান এবং সাইফুর রহমান তপন। সংবাদ সম্প্রসারণ এই ছিল আজকের মতো, সঙ্গেই থাকুন।